প্রতিটি স্কুলেই শুরু হতে চলেছে ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেই ফার্স্ট ইউনিট টেস্টের কথা মাথাতে রেখেই আমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কতকগুলি সাজেশন নিয়ে এসেছি। তো আমাদের যে প্রথম পরীক্ষাটি আছে ফার্স্ট ইউনিট টেস্টের, সেখানে আমাদের নির্বাচিত কতকগুলি টপিক থাকছে, যেগুলির ভিত্তিতে আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাটি হচ্ছে। তো সেগুলি প্রথমে একবার দেখে নেওয়া যাক কী কী রয়েছে। প্রথমে আছে গল্প। গল্পতে আছে জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা এবং এই গল্পটি দিয়েই আমাদের প্রথম সিলেবাসের গল্প শুরু হয়েছে। এবং তার সাথে আমরা দেখেছি যে অশোকী একজন পাবলো নেরুদার লেখা একটি কবিতা রয়েছে, শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি বলে একটি কবিতা আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা রয়েছে এবং আরেকটি প্রবন্ধ আছে যেটি হলো শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালিকলম। শ্রীপান্থ অর্থাৎ নিখিল সরকার, যার প্রকৃত নাম। তো এই প্রবন্ধটি আমাদের রয়েছে। তো সকলকে বলবো যে তারা যেন প্রত্যেককেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে, তাহলে প্রত্যেকটি পার্টে পার্টে আমরা যেভাবে 3 নম্বর আমরা এই ভিডিওতে মূলত এই প্রতিটি টপিকের গুরুত্বপূর্ণ 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করতে চলেছে। তো যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমাদের প্রতিটি অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের প্রথম যে গল্প রয়েছে সেটি হলো জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু থেকে মূলত কিরকম প্রশ্ন আসতে পারে সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই 3 নম্বরের জন্য যে প্রশ্নটা অবশ্যই করতে হবে সেটা হলো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? এটা হলো জ্ঞানচক্ষুর প্রথম প্রশ্ন, 3 নম্বর। আচ্ছা, 3 নম্বর দ্বিতীয় প্রশ্ন জ্ঞানচক্ষু থেকে, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। তপনকে কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের? আচ্ছা, এটা দ্বিতীয় প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আচ্ছা, তপনের জ্ঞানচক্ষু কিভাবে খুলে গিয়েছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। অথবা একইভাবে নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 3 নম্বরের জ্ঞানচক্ষু থেকে, রত্নের মূল্য জহুরির কাছে, এই কথাটির তাৎপর্য ব্যাখ্যা করতে বলতে হতে পারে। বলা থাকতে পারে যে এই যে উদ্ধৃতাংশটি আছে তার তাৎপর্য ব্যাখ্যা করো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, কোন কাজকে মেসোর উপযুক্ত কাজ বলা হয়েছে, বা মেসোর উপযুক্ত কাজটি কি, এরকম একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, এখানে এই অলৌকিক ঘটনাটা কি এই সম্পর্কিত একটা প্রশ্ন আসতে পারে। পরবর্তী প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। আচ্ছা, কোন কথাটা এখানে চায়ের টেবিলে উঠেছিল সেই প্রসঙ্গটা কিন্তু এখানে আসতে পারে। ঠিক আছে। আচ্ছা, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, এটা এই কারণের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, তার কারণ যে বিকেলে চায়ের টেবিলে যখন তপনের লেখা প্রথম গল্পটি নিয়ে ছোট মেসো আলোচনা করেছিলেন, তখনই তিনি বলেছিলেন যে তপনের লেখার হাতও আছে এবং চোখও আছে। তো সেটার জন্য তপন অনুপ্রাণিত হয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি যে সে আরো 2-3টে গল্প লিখেছিল। তো সেই জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কিসের দিন গোনে, কিসের কৃতার্থ হয়েছিল কেন? কারণ তার ওই যে ছোট মেসো বলেছিল যে সে তার লেখা গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, সেই কারণের জন্য। তো এটা একটা প্রশ্ন, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, তপন কৃতার্থ হয়েছিল কেন? আচ্ছা, এমন সময় ঘটলো সেই ঘটনা, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে, এটা একটা প্রশ্ন। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। আচ্ছা, কোন বাড়িতে শোরগোল পড়েছিল? এটা তপনের বাড়িতে। এবং শোরগোলটা কি ছিল, এটা একটা প্রশ্ন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হতে পারে যেটা বলে রাখছি, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরেছিল? এটা তো খুবই সহজ প্রশ্ন, সেই জন্য আমি এটা সাজেশনের মধ্যে রাখিনি, কারণ এটা যে কেউ করতে পারে।
কারণ ওই গল্প ছাপানোর পরে সবাই যখন দেখেছিল যে তপনের গল্প ছাপানো হয়েছে, সেই হিসাবে পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরেছিল। সেই বেসিসে এটা একটা প্রশ্ন হতে পারে। পরবর্তী প্রশ্ন, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। আচ্ছা, তপনের জীবনের সুখের দিনটি কিভাবে এলো এবং সেটা দুঃখের দিনে কিভাবে পরিণত হয়ে উঠলো? এটা 5 নম্বরে করা যায়, 3 নম্বরে করলেও চলে, না করলেও চলে। যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হওয়ার কথা ছিল কেন, আর আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি? আচ্ছা, তাহলে এখানে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা ছিল, সে আহ্লাদ খুঁজে পায় না কেন? আহ্লাদ কেন খুঁজে পায় না সেটা তোমরা গল্পটা পড়লে ভালো করে বুঝতে পারবে। যে তপনের ছোট মেসো, আহ, তার যখন প্রথম পত্রিকাটি ছাপানো, পত্রিকাটি যেখানে তপনের প্রথম দিন গল্পটি ছাপা হয়েছিল, সেটি নিয়ে যখন তপনের বাড়িতে এসে উপস্থিত হয়, তখন তার বাড়ির যারা আছেন, অর্থাৎ তার বাবা, মেজো কাকু, হঠাৎ করে যখন তপনের মেসোকে এই গল্প ছাপানোর ব্যাপারে জিজ্ঞাসা করেন, এবং তিনি যখন বলেন যে কাঁচা হাতের লেখা তো, একটু কারেকশন অবশ্য করতে হয়েছে, তো তারপরে কি হয় যে তপনের যে লেখা, প্রথম কাঁচা হাতের লেখা পত্রিকায় ছাপানো হয়েছে, এই আনন্দটা বা এই যে প্রসঙ্গটা, এটা পুরো ছাপিয়ে যায় কিভাবে? মেসোর মহত্বের কথা দিয়ে। অর্থাৎ তার মেসো যদি না থাকতো, তার গল্পটি কোনোভাবেই কোনো পত্রিকাতে ছাপা হতো না, এরকম একটা বিষয় শুরু হয়। তো সেই কারণের জন্য যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা ছিল, সেটা তপন খুঁজে পায় না। আর আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এটা একই প্রশ্ন দুরকমভাবে হতে পারে, যে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। সুখের দিনটি তপনের জীবনে কিভাবে দুঃখের দিনে পরিণত হয়েছিল, এবং ওই যে আগের যে প্রশ্নটা বললাম, যে সত্যি তপনের জীবনে সুখের দিনটি এলো আজ, তাহলে সুখের দিন কিভাবে দুঃখের দিনে পরিণত হয়েছিল এবং ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। কিন্তু উত্তর একটাই, ঠিক আছে? এটা মাথার মধ্যে আমাদেরকে রাখতে হবে। আর 3 নম্বরের সব থেকে শেষ প্রশ্ন যেটা, শুধু এই দুঃখের মুহূর্তেই গভীরভাবে সংকল্প করে তপন। তাহলে দুঃখের মুহূর্তটা কি ছিল এবং তপন কি সংকল্প করেছিল এই দুঃখের মুহূর্তে, এটা গুরুত্বপূর্ণ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে গুটিগত প্রশ্ন বলা হলো 3 নম্বর থেকে, এগুলো তোমরা যদি 3 নম্বরের জন্য করে যাও জ্ঞানচক্ষু থেকে, তাহলে কিন্তু এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের জ্ঞানচক্ষু থেকে প্রশ্ন আসে 3-এর, তখন কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকছে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমি 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করি জ্ঞানচক্ষু থেকে। ঠিক আছে? প্রথমে যে প্রশ্নটা 5 নম্বরের জন্য জ্ঞানচক্ষু থেকে, সেটা হলো, কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তাহলে নতুন মেসোর পরিচয় দাও, আর তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? ঠিক আছে? এটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, তো তাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে যাওয়ার কারণ কি? এটা একটা প্রশ্ন হতে পারে। বা কোন ঘটনায় তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? ঠিক আছে? বা এই ঘটনা অনুসারে কি সত্যিই কি তপনের জ্ঞানচক্ষু খুলেছিল? এই বিষয়টা আলোচনা করো। ঠিক আছে? এরকম একটা প্রশ্ন হতে পারে, কিন্তু লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এবার প্রশ্ন কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, কারণ প্রশ্নের উত্তর চাওয়ার ধরন কিন্তু বিভিন্ন ধরনের হয়। সেই ক্ষেত্রে তোমাদেরকে এই বিষয়টা লিখতে হবে। আচ্ছা, তো পরবর্তী প্রশ্ন যেটা আমি 3 নম্বরে বলেছিলাম, রত্নের মূল্য জহুরির কাছে, এখানে উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করতে বলতে হতে পারে। এটা যদি তোমরা 5-এ করে রাখো, তাহলে তোমাদেরকে এটা 3-এ করার কোনো প্রয়োজন থাকছে না। তো তোমরা চেষ্টা করবে এটা 5-এ করে রাখার, তাহলে সেই ক্ষেত্রে এটা তোমাদেরকে আর 3-এর জন্য করতে হচ্ছে না। এবং আরেকটা প্রশ্ন যেটা আমি বলেছিলাম 3-এতে, সেটা 5-এতেও পড়ে, যেটা হচ্ছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। এখানে এই অলৌকিক, প্রথম কথা হচ্ছে ঘটনাটাকে অলৌকিক বলার কারণ কি, বা এই অলৌকিক জ্ঞানচক্ষু গল্প অনুসারে এই অলৌকিক ঘটনার বর্ণনা দাও। এটাও কিন্তু এক ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে এটাও কিন্তু 3-এ ছিল এবং এটাও আমি 5-এ বললাম, তাহলে এই প্রশ্নটাও কিন্তু 5-এ করে রাখা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো। ঠিক আছে? অর্থাৎ তপন কেন পড়তে পারে না এবং কেন বোবার মতো বসেছিল, সেই বিষয়টি এখানে আলোচনা করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন কি সংকল্প করে এবং তপনের এরকম উপলব্ধির কারণটা কি? ঠিক আছে? তো এটা একটা লাইন, যে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। এটা 3-এও আসতে পারে, 5-এও আসতে পারে। তো এটা তো আমার মনে হয় যেটা যদি 5-এ করে রাখা হয় সেটাই বেটার। তাহলে 5-এ হলে তোমাদের যদি করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সুন্দরভাবে 3-এতে উত্তরটি লিখতে পারবে। ঠিক আছে? আর না করে রাখলে তো মালা ঘুরে গেল, কিছু করার নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। ঠিক আছে? কার এই কথা মনে হয়েছে? জীবনের কোন অভিজ্ঞতার মধ্য দিয়ে সে এই সিদ্ধান্তে পৌঁছেছে, বা দিনটি কিভাবে এই
আজ যেন তার জীবনে সবচেয়ে দুঃখের দিন, দিনটি কিভাবে বক্তার জীবনে সবচেয়ে দুঃখের দিন হয়ে উঠেছিল তার বর্ণনা দাও। এটা কিন্তু তোমরা 5 করে রাখতে পারো অবশ্যই। ঠিক আছে, 5 জন্য এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই যে আমি গুটিগত প্রশ্ন বললাম জ্ঞানচক্ষু থেকে, এই প্রশ্নগুলি কিন্তু তোমরা 3 এবং 5 জন্য এগুলি কিন্তু করে রাখতে পারো জ্ঞানচক্ষু থেকে। ঠিক আছে, আশা করছি এই প্রশ্নগুলির বাইরে কিন্তু আর কোনো রকম প্রশ্ন পরীক্ষাতে আসার কথা নয়। ঠিক আছে, এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। যদি এগুলি গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ে রাখো তাহলে অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তবুও সকলকে বলবো যে সবাই গল্পটি একবার ভালো করে পড়ে নিন, নাহলে কিন্তু শুধুমাত্র প্রশ্ন মুখস্থ করে পরীক্ষায় উত্তর লিখে আসা সম্ভব নয়। গল্পর কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করতে গেলেও কিন্তু মনে রাখতে পারবে না। সবসময় চেষ্টা করবে গল্পের কনসেপ্টটা ক্লিয়ার করার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, পরবর্তী আমরা চলে যাব আমাদের যে পরবর্তী টপিক আছে অসুখী একজন কবিতা, সেখানে পাবলো নেরুদার লেখা যে কবিতা অসুখী একজন। ঠিক আছে, এখানে দেখে নিই আমাদের 3 নম্বরে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। আচ্ছা, সর্বপ্রথম 3 নম্বরে যেটা আছে সেটা হলো আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে ছেড়ে দিয়েছিলেন। ঠিক আছে, এটা একটা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। ঠিক আছে, তাহলে কবি কেন ফিরে আসবেন না, এটা এই বিষয়ে একটা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। ঠিক আছে, আচ্ছা যুদ্ধ আসার ফলে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এটা একটা প্রশ্ন হতে পারে। বা যুদ্ধ শুরু হলে কি কি ঘটনা ঘটলো, এরকম ভাবে কিন্তু প্রশ্ন উত্তর চাওয়া হতে পারে। ঠিক আছে, এই প্রসঙ্গটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এটার পরবর্তী যে মানে আমাদের এটা একদম লাস্ট স্ট্যান্ডার প্রথম দিকে শুরু হয়েছে যে তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, সমস্ত সমতলে ধরে গেল আগুন। সেই কারণের জন্য এই লাইনটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তার মধ্যে এর মধ্যেই আমরা দেখে নেবো কতগুলো আরো লাইন রয়েছে, যেমন শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কিভাবে খুন হয়েছিল, এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। ঠিক আছে, এটা 3 নম্বরে করা যেতে পারে গুরুত্বপূর্ণ হিসাবে। এবং পরবর্তীতে যে দেবতারা, শান্তনু দেবতা, তারা যা স্বপ্ন দেখতে পারলো না, তো তারা তারা কেন স্বপ্ন দেখতে পারলো না, এটাও কিন্তু 3 করা যেতে পারে। যে তারা স্বপ্ন দেখতে পারলো না, তারা কেন স্বপ্ন দেখতে পারলো না। পরবর্তী প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। তাহলে সমস্ত কিছু কিভাবে চূর্ণ হয়ে গিয়েছিল, কোন কোন জিনিসের কথা বলা হয়েছে এবং এই পরিণতিটির কারণ কি, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন হতে পারে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। আচ্ছা, পরবর্তী আমরা দেখি যে আমাদের এই অসুখী একজনের শেষ 3 নম্বরের প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটিকে সে অপেক্ষা করে, মানে অপেক্ষা করে আছে কেন, বা তার অপেক্ষার কারণ কি, সে অপেক্ষারত কেন, এটা একটা 3 নম্বরের প্রশ্ন হতে পারে। এগুলি হচ্ছে আমাদের অসুখী একজনের থেকে মোট 3 নম্বরের প্রশ্ন, যেগুলি একদম পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, আচ্ছা তো পরবর্তীতে আমরা দেখে নিই 5 নম্বরের কি প্রশ্ন আছে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, ভালো করে শুনে নিও। তোমরা যখন এই প্রশ্নগুলো শুনবে বা আমি যখন এই ভিডিওটা তোমরা দেখবে পরপর, তখন তোমরা এই জিনিসটা স্কিপ না করে, তো যখন আমি যে যে প্রশ্নগুলো বলছি সেগুলো সম্ভব হলে তোমরা খাতায় লিখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা তো অসুখ একজন থেকে 5 নম্বরে কি প্রশ্ন আছে। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলে রাখি, যে যে প্রশ্নগুলো দেখবে যে 3-তেও বলছি এবং 5-তেও বলছি, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, শুধুমাত্র 5-তে ওগুলো করে রাখবে, তাহলে সুবিধা হবে। যদি 3-এ পড়ে তাহলে সেগুলো লিখে নিতে পারবে। আর যদি তুমি 3-এ করো, যদি হঠাৎ করে সেগুলো 5-এ চলে আসে তাহলে কিন্তু সেগুলো লেখা সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমরা সবসময় চেষ্টা করবে যে যখন দেখবে দুটো সিমিলার প্রশ্ন আমি বলেছি, সেটা 3-তেও বলেছি এবং 5-তেও বলেছি, তোমরা চেষ্টা করবে 5-এরটা করে নেওয়ার। যেমন এখানে একটা প্রশ্ন আমি বলছি, রিপিট করছি 5-এতে, যে তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কোন সময়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং যুদ্ধের পরিণতি কি হয়েছিল। বা তারপর যুদ্ধ এলো, যুদ্ধের যে মর্মান্তিক পরিণতি সেটা কবিতায় কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক আছে, এই যে কোশ্চেনটা, এটা 5-এ। ঠিক আছে, এবং এই কোশ্চেন আমি 3-এও বলেছিলাম, এটা কিন্তু 5-এ করে রাখলে বেটার হয়। ঠিক আছে, আর পরবর্তী একটা প্রশ্ন বলছি, সেটাও আমি 3-এ বলেছিলাম, এটা তোমরা 5-এ করে রাখতে পারো। যেমন শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো এবং খুন শব্দটাকে এখানে কিভাবে বিচার করা হয়েছে, এর সার্থকতা কি। ঠিক আছে, খুন শব্দটা ব্যবহারের সার্থকতা, এটা পড়তে পারে। ঠিক আছে, এবং দেখো সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। তার মৃত্যু না হওয়ার মধ্য দিয়ে কবি এখানে কি বোঝাতে চেয়েছেন। অথবা সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা বলা হয়েছে, তার মৃত্যু না হওয়ার কারণ কি। ঠিক আছে, কবি এখানে বলেছেন যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হচ্ছে না। তাহলে এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, যে সেই মেয়েটির মৃত্যু হলো না কেন, এটা 5-এ পড়তে পারে। ঠিক আছে, এটা একটা জিনিস। আবার দেখো সেম আরেকটা জিনিস বলছি, একদম সিমিলার 3 নম্বরেও ছিল, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে।
কোন কবিতার অংশ? কবিতা অনুসরণে মন্তব্যটির অর্থ বুঝিয়ে দাও। অর্থাৎ সব যে চূর্ণ হয়ে গেল, সব আগুনে জ্বলে গেল, কিভাবে বা এর পরিণতি কি হয়েছিল, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। ঠিক আছে, তাহলে তাহলে অসুখী একজন কবিতা অনুযায়ী বা কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হয়েছিল, এই প্রশ্নটা কিন্তু 5-এর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটির অপেক্ষা তাৎপর্য বিশ্লেষণ করো, অথবা অপেক্ষারত সেই মেয়েটির মধ্যে দিয়ে কবি স্বদেশ প্রেম তথা মানব প্রেমের যে শাশ্বত রূপ তুলে ধরেছেন তা আলোচনা করো। এটা কিন্তু 5-এর প্রশ্ন হতে পারে। আচ্ছা, আবার আরেকটা প্রশ্ন হতে পারে যে মেয়েটির অপেক্ষার প্রেক্ষাপট বর্ণনা করো, এরকম ধরনেরও হতে পারে, কিন্তু লাইনটি গুরুত্বপূর্ণ, যার সেই মেয়েটি আমার অপেক্ষায়। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা প্রশ্ন বলছি, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে অশোকী একজন কবিতায় কাকে অশোকী বলা হয়েছে। ঠিক আছে, তার অশোকী হওয়ার নেপথ্যে কোনো কারণ রয়েছে কি, বা এই কবিতায় কে কেন অশোকী সেটা তুমি তোমার নিজের ভাষায় বুঝিয়ে দাও। এই ধরনের কিন্তু একটা প্রশ্ন 5-এ হতে পারে। আচ্ছা, এবং 5 নম্বরের অশোকী একজন থেকে লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে যে কবিতায় বিশ্ব শান্তির বার্তা নিহিত আছে সেটা আলোচনা করো, অথবা পাঠ্য কবিতাটি অতৃপ্ত মানব হৃদয়ের একান্ত আরতির প্রকাশক, এটা আলোচনা করতে বলতে পারে, বা যুদ্ধবিরোধী কবিতা এটাকে বলা যায় কিনা, সবগুলির উত্তর কিন্তু একই। ঠিক আছে, তাহলে এগুলি হচ্ছে আমাদের 5 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, বিশ্বশান্তির বার্তা কিভাবে নিহিত আছে এই কবিতার মধ্য দিয়ে, বা এটাকে যুদ্ধবিরোধী কবিতা বলবো কিনা, এই যে বিষয়গুলো থাকছে এটা সিমিলার একই প্রশ্নের উত্তর একটা লিখলেই হয়। ঠিক আছে, তো এগুলি হলো আমাদের অশোক রেশন থেকে 3 আর 5-এর প্রশ্ন। ঠিক আছে, এগুলি আমরা করলে, আমাদের এগুলি করলে কিন্তু কাজ হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে কিন্তু এই প্রশ্নগুলি একবার তোমাদেরকে করে যেতে হচ্ছে। আচ্ছা, আমাদের পরবর্তী যে টপিক রয়েছে সেটা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। ঠিক আছে, তো আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে সেরকম কিন্তু বিশেষ প্রশ্ন আমি দিইনি 3 নম্বরের ক্ষেত্রে। ঠিক আছে, 3 নম্বরে আমি মাত্র 4টি প্রশ্ন দিয়েছি। ঠিক আছে, মালা ঘোরানো প্রশ্ন। আমাদের ইতিহাস নেই, কে কেন কথা বলেছেন। ঠিক আছে, বা আমাদের ইতিহাস নেই এমন, বা হয়তো বা এমন ইতিহাস, উদ্ধৃতাংশটি তাৎপর্য বিশ্লেষণ করো, বা কাদের ইতিহাস নেই, তাদের ইতিহাস না থাকার কারণ কি, বা আমাদের ইতিহাস নেই কেন, একই প্রশ্নের উত্তর, কিন্তু প্রশ্নগুলো বিভিন্ন রকম ভাবে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। এই জন্য বারবার তোমাদেরকে আমি একটা কথাই বলছি, যে যতক্ষণ না তোমাদের গল্প বা কবিতার ক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার থাকছে, তোমরা কিন্তু শুধুমাত্র একটি প্রশ্ন, যে এটি দেখেই চলে গেলাম, তুমি সেটা হঠাৎ করে ধরো প্রশ্নটা ঘুরিয়ে দিল, তুমি পড়ে গেছো যে আমাদের ইতিহাস নেই, কাদের ইতিহাস নেই, তাদের ইতিহাস না থাকার কারণ কি, এরপর প্রশ্নটা এলো আমাদের ইতিহাস নেই, কে কেন কথা বলেছেন, দুটোর উত্তর কিন্তু একই। তুমি বললে, না এই প্রশ্নটা তো আমি করে আসিনি, এই প্রশ্নটা তো আমাকে বলেনি কেউ কখনো। ঠিক আছে, আমি তো শুনিনি এর আগে কখনো, তাহলে প্রশ্নটা কি পৃথিবীর বাইরে থেকে চলে এলো? না, পৃথিবীর বাইরে থেকে আসেনি। আসলে ব্যাপারটা হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার নেই। তুমি যতক্ষণ না কনসেপ্টটা ক্লিয়ার করছো, তুমি কিন্তু বুঝতে পারবে না যে একই প্রশ্ন কিন্তু বিভিন্ন রকম ভাবে তার উত্তর চাওয়া হয়। ওই জন্য বাংলার ক্ষেত্রে আমরা কখনো প্রশ্ন বলি না, আমরা কি বলি, আমরা লাইন বলি। লাইনগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের ইতিহাস নেই, এই লাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাহলে এর যে ব্যাখ্যাটা সেটা কিন্তু তোমাদেরকে করে রাখতে হচ্ছে। আচ্ছা, পরবর্তী দেখো, আমরাও তবে এই মুহূর্তে এভাবে মরে যাব নাকি, তাহলে কবির যেরকম আশঙ্কা, এই আশঙ্কার কারণ কি, এটা একটা প্রশ্ন হতে পারে। আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে এখানে কবি কাদের কথা বলেছেন, আর ভিখারি শব্দ দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন, এটা একটা প্রশ্ন হতে পারে। বা এই লাইনটা শুধু দিতে পারে যে আমরা ভিখারি 12 মাস, এবং এই আমরা ভিখারি 12 মাস বলার মধ্যে দিয়ে বলতে পারে, এই লাইনটি বলার পর একটা কোট করে দিল, কোটের পর বলল যে তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা। আচ্ছা, পৃথিবী হয়তো গেছে মরে, এটা কোন কবিতার উদ্ধৃতি, উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো বা তাৎপর্য ব্যাখ্যা করো। পৃথিবী হয়তো গেছে মরে। ঠিক আছে, এই 4টি প্রশ্ন কিন্তু আয়ারও বেঁধে বেঁধে থাকি করলেই কিন্তু কাজ শেষ পুরোপুরি। 5-এতে দেখো, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু আলোচনা করো, এটা পড়তে পারে। অথবা একই কোশ্চেন, যে কবিতায় যুগযন্ত্রণার যে নির্মম ইতিহাস বর্ণিত হয়েছে তা বর্ণনা করো। দুটো কিন্তু একই উত্তর। নির্মম ইতিহাস বর্ণিত হয়েছে এবং এই কবিতার বিষয়বস্তু দুটি কিন্তু, আমি বারবার বলছি, একই উত্তর। ঠিক আছে, একই উত্তর লিখলেই কাজ হয়। আচ্ছা, তারপর দেখো আমাদের আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই বেঁধে বেঁধে থাকা বলতে গেলে এখানে কবি কি বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন, বা এই প্রয়োজনীয়তার উপর জোর দিতে বলেছেন কেন। ঠিক আছে, এটা একটা হতে পারে। বা কবি বেঁধে বেঁধে থাকার কথা বলার কারণ কি, এটা একটা হতে পারে। ঠিক আছে, এটা একটা প্রশ্ন হতে পারে, যে তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই যে লাস্টের যে দুটো লাইন আছে ওটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তারপর দেখো পরবর্তীতে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি,
তাহলে এই যে কবির এমনটা মনে হচ্ছে কেন, যে মুহূর্তে আমরা মরে যাব? এটা একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আমাদের ইতিহাস নেই, কাদেরকে, এটা আমি তিনেতেও বলেছিলাম, তাহলে এটা তুমি পাঁচে করে নিলে সব থেকে বেটার হয়, যে কাদের কেন ইতিহাস নেই, বা এই মন্তব্যের মধ্যে দিয়ে সভ্যতার কোন কলঙ্কিত ইতিহাসকে কবি বোঝাতে চেয়েছেন সেটি আলোচনা করো, এটা কিন্তু করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এইটার কিন্তু তাৎপর্য ব্যাখ্যা করে যদি তোমরা এটা করে গেলে সব থেকে বেটার হয়। ঠিক আছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কারণ প্রত্যেকটা যুদ্ধবিরোধী যে কবিতাগুলো আছে, সেটা অশোক একজন বলো, বা তুমি আয়ারো বেন্দে থাকি বলো, বা আফ্রিকা বলো, সব জায়গায় কিন্তু তুমি শিশুদের উল্লেখ পাবেই। একটু ভালো করে কবিতাগুলো পড়লে তুমি লক্ষ্য করবে। ঠিক আছে। পরবর্তীকালে আমি যখন এই কবিতাগুলোর ব্যাখ্যাগুলো আলোচনা করব, ঠিক আছে, তখন সেটা তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তো দেখো, পরবর্তী প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস, কোন পরিস্থিতিতে আমরা 12 মাস ভিখারি, এবং এই অবস্থায় কবি কি দরকার বলে মনে করেন? এই প্রশ্নটা কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে। সিমিলার কোশ্চেন, যখন তোমরা আমরা ভিখারি 12 মাস বলবে, তো আমরা ভিখারি 12 মাস বললে তোমাদেরকে আগে প্রথম যে কোনো লাইন বললেই, কবিতার উদ্ধৃতাংশ দেখলেই তোমাদেরকে আগে বুঝে নিতে হবে যে প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেছেন তিনি কি উত্তর চেয়েছেন বা কিভাবে উত্তরটা চেয়েছেন। তিনি যেভাবে উত্তর চেয়েছেন তুমি উত্তরটা সেভাবেই লিখবে, তুমি তার বাইরে একটু যাবে না। প্রসঙ্গের বাইরে গেলে কিন্তু কোনো নাম্বার নেই। ঠিক আছে। তুমি যদি মনে করো যে আমি আধ পাতা, এক পাতা ফুল, এক পাতা লিখে দিয়েছি, কি আমি দেড় পাতা লিখে চলে এসেছি, ঠিক আছে, দেড় পাতা লিখেছি মানে তো এক ঝুড়ি, এক লরি লিখে দিয়ে চলে এসেছি, ঠিক আছে, তাহলে আমার নাম্বারটা একটু বেশি হবে। কিন্তু ভুলেও করতে যেও না, কারণ এখন শব্দ সংখ্যা তো লিমিটেড, তাহলে শব্দ সংখ্যা যেহেতু লিমিটেড আছে, তোমাকে সেই লিমিটেড পরিমিত শব্দ সংখ্যার মধ্যে দিয়ে কিন্তু তোমাকে উত্তরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। এটি হচ্ছে সব থেকে বড় কথা, এটি মাথার মধ্যে রাখবে। ঠিক আছে। আচ্ছা, তো দেখো, এগুলি হচ্ছে আমাদের আই আরও বেঁধে বেঁধে থাকির থেকে কোশ্চেন। এই প্রশ্নগুলি তোমরা একটু ভালো করে দেখে গেলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। 3 আর 5-এর জন্য কিন্তু এগুলি গুরুত্বপূর্ণ, এগুলি তোমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে। পরবর্তী দেখো, সবাইকার যেটা খুবই কঠিন লাগে, ঠিক আছে, আফ্রিকা। জানি না কেন লাগে, আফ্রিকা খুবই সোজা কবিতা। তো আফ্রিকার থেকে আমরা কতগুলো প্রশ্ন এখানে বেছে রেখেছি। ঠিক আছে। তার মধ্যে প্রথম হচ্ছে 3 নম্বরে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, তাদের পরিচয় দাও। ঠিক আছে। এরা কারা, লোহার হাতকড়ি নিয়ে কারা এসেছিল? সভ্য ইউরোপিয়ানরা, তাদের সম্পর্কে তোমাকে বললেই হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কোথায় এলো? তাদের মানুষ ধরার দল বলার কারণ কি? ঠিক আছে। তাহলে তাদেরকে মানুষ ধরার দল কোথায় এলো এবং মানুষ ধরার দল তাদেরকে বলা হয়েছে কেন, তার কারণ আলোচনা করো। ঠিক আছে। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমি বলবো, বারবার বলছি, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খাতায় লিখে নিও। ঠিক আছে। বা যদি তোমার কাছে কোনো এর সহায়ক বই থেকে থাকে, তাহলে সেখানে কিন্তু তুমি এর উত্তরগুলোতে দাগ নিয়ে, প্রশ্নগুলোতে দাগ নিয়ে নিতে পারো। সেক্ষেত্রে এগুলো কাজে লাগবে, তোমার পড়তে সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, অথবা একই একই সিমিলার লাইন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, এই দুটোর উত্তর কিন্তু একই হয়। ঠিক আছে। তাহলে যে কোনো একটা লাইন আসতে পারে, সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, বা গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। এর অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। এটা এটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অশুভ ধ্বনি বলতে এখানে কি বোঝানো হয়েছে, এবং দিনের অন্তিম কাল ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও। এটা। আচ্ছা, পরবর্তী দেখো, এসব যুগান্তের কবি, যুগান্তের কবিকে কেন আহ্বান করা হয়েছে? এটা একটা প্রশ্ন হতে পারে তিনেতে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, তাকে দাঁড়াতে বলা হয়েছে, এবং মানহারা মানবী সম্বোধনের কারণটা কি? এটা লাইন একটা গুরুত্বপূর্ণ, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, এটা পাঁচেও হতে পারে প্রশ্ন, এটা তিনেও হতে পারে, পাঁচেও হতে পারে। ঠিক আছে। যেমন আরেকটা পাঁচে প্রশ্ন হতে পারে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি, বিষয়টি ব্যাখ্যা করে লেখো। এটা কিন্তু তিনেও হতে পারে, পাঁচেও হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এগুলি হচ্ছে আমাদের মোট 3 নম্বরের প্রশ্ন আফ্রিকা থেকে। ঠিক আছে। পরবর্তীতে আমরা চলে যাব 5-এর প্রশ্নে। প্রথমেই দেখো, আফ্রিকা কবিতা মানবতার, আফ্রিকা কবিতার মধ্যে দিয়ে মানবতার মর্মবাণী ধ্বনিত হয়েছে, কবিতা অবলম্বনে আলোচনা করো। অর্থাৎ আফ্রিকা কবিতার মধ্যে দিয়ে যে মানবতার মর্মবাণীকে ফুটিয়ে তোলা হয়েছে, সেটি কবিতা অবলম্বনে আলোচনা করতে হবে। ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। পরবর্তী প্রশ্ন, এলো মানুষ ধরার দল কোথায় এলো, আর মানুষ ধরার দল এসে কি করেছিল? ঠিক আছে। এটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, এখানে দেখো, হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন সেটা সংক্ষেপে লেখো। ঠিক আছে। হাই ছায়াবৃতা, হাই ছায়াবৃতাটা কিন্তু পুরো স্ট্যান্ডারে যেটা থাকে, এই স্ট্যান্ডারটাই লিখতে হয়, হাই ছায়াবৃতা। ঠিক আছে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হতে পারে, এই লাইনটা। এবং আরো একটা গুরুত্বপূর্ণ লাইন আমি বলছি, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে,
কাকে কথা বলা হয়েছে, কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। ঠিক আছে, এটা তোমরা কিন্তু ভালো করে একবার দেখে নিও। ঠিক আছে, যেমন আরেকটা হতে পারে যে তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ এখানে আফ্রিকার যে ইতিহাস সেটাকে কিভাবে কলঙ্কিত, অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে, বা তার আফ্রিকার উপরে বা আফ্রিকার সাধারণ মানুষের উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে, তার যে ঘটনাটা আছে সেটা তোমাকে কিন্তু একটু ডিটেলসে লিখতে হচ্ছে। ঠিক আছে, এটা 5-এ। দেখো 5-এ আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে রাখি, সেটা হচ্ছে যে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। তাহলে দাঁড়াও মানহারা মানবীর দ্বারা আমি বললাম, এর আগে 3 নম্বরে ছিল, এই প্রশ্নটা কিন্তু 5-এও করা যেতে পারে। ঠিক আছে, যে উদ্ধৃত পংক্তির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের কবিসত্তার যে পরিচয় পাওয়া যায় আলোচনা করো, বা কবি কোন মানহারা মানবীর দ্বারে দাঁড়াতে বলেছেন তা আফ্রিকা কবিতার বিষয়বস্তু অবলম্বনে আলোচনা করো। এটা যেমনই থাক, তোমরা এর ব্যাখ্যাটা যদি পড়ে রাখো, বা দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে এর সম্পর্কে যদি তোমরা জেনে রাখো, তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তর সুন্দর করে লিখতে পারবে। ঠিক আছে, এবং লাস্ট শেষ কোশ্চেন আফ্রিকা থেকে, সেটা হলো যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ঠিক আছে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, পুণ্যবাণীটি কি, কেন সেই পুণ্যবাণীর প্রয়োগ অনিবার্য হয়ে উঠেছে। ঠিক আছে, বা যুগান্তের কবির বক্তব্যের সার্থকতা আফ্রিকা কবিতা অবলম্বনে আলোচনা করো, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। ঠিক আছে, বেসিক্যালি লাইন ওই সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী এটাই থাকে। তো এই নিয়েও যদি তোমরা একটা প্রশ্ন করে যাও, তাহলে সেখান থেকে কিন্তু তোমরা এটা পেয়ে যাবার তোমাদের চান্স থাকছে। 3 নম্বরে আরো দুটো প্রশ্ন বলে রাখি, যেটা হাই ছায়াবৃত্তা তুমি 5-এ করছো, 5-এ করলে এমনি তোমার 3-এ চলে আসছে ওটা। ঠিক আছে, আর যখন আরেকটা প্রশ্ন, যেটা কৃপণ আলোর অন্তপুরে, বাঁধলে তোমাকে কৃপণ আলোর অন্তপুরে আফ্রিকাকে কে কিভাবে বেঁধেছিল, এটাও কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, ওটাও কিন্তু তোমরা দেখে রাখতে পারো। এগুলি হচ্ছে আমাদের আফ্রিকা থেকে মূলত প্রশ্ন। ঠিক আছে, যেগুলি করলেই কিন্তু তোমাদের কাজ হয়ে যায়। ঠিক আছে, এর বাইরে কিচ্ছু করার দরকার নেই, এগুলোই মালা ঘোরানো কোশ্চেন। ঠিক আছে, এর এর মধ্যেই পড়বে, যা পড়বে এর মধ্যে, এর বাইরে পড়ার কোনো জায়গাই নেই। ঠিক আছে, এই দেখো এরপরে চলে আসি, যেটা নিয়ে সবাই একটু ভয় পায়, একটু বড় প্রবন্ধ তো। আর ইচ্ছা কালী কলম কিন্তু কোনো গল্প না। ঠিক আছে, এটা প্রবন্ধ। এবং অনেককে দেখি যখন বলে যে আলোচ্য অংশটি আহ, শ্রীপান্থের লেখা হারিয়ে যাওয়া কালী কলম গল্প থেকে নেওয়া হয়েছে, মোটেও না, ভুল, সম্পূর্ণ ভুল বাবা। ঠিক আছে, তুমি কিভাবে লিখবে এটি, যে আলোচ্য উদ্ধৃতাংশটি শ্রীপান্থ অর্থাৎ নিখিল সরকারের লেখা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। বারবার লেখকের ব্যবহার না করে তুমি সেখানে বলবে যে প্রাবন্ধিক বলেছেন, প্রাবন্ধিক এটা বলেছেন, প্রাবন্ধিক এভাবে বুঝিয়েছেন, তুমি বারবার প্রাবন্ধিক ব্যবহার করবে। কারণ সব থেকে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে গুরুত্বপূর্ণভাবে, এটা হচ্ছে প্রবন্ধ, এটা কোনো গল্প নয় যে তুমি বারবার লেখক লেখক বলবে। এটা প্রবন্ধ, তার মানে এখানে প্রাবন্ধিকের ব্যবহার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, প্রাবন্ধিক বললে সব থেকে ভালো হয় লেখকের তুলনায়। ঠিক আছে, তো চলো হারিয়ে যাওয়া কালী কলম থেকে আমরা দেখে নিই কী কী কোশ্চেন রয়েছে। ঠিক আছে, আর হ্যাঁ একটা জিনিস, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু আমি বলছি, তার বাইরে কিন্তু আমি একটাও বলছি না। এর বাইরে থেকে কিন্তু আসার কোনো চান্স নাই, ও একদমই নাই, 0%। ঠিক আছে, তো ওই জন্য বারবার বলছি যে যারা ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত দেখবে, এবং সব থেকে ভালোভাবে পজ করে করে, যদি সহায়ক বই থাকে সেখানে দাগ নিয়ে নিতে পারো, বা চাইলে কিন্তু উত্তরগুলো লিখে নিতে পারো, এই প্রশ্নগুলো লিখে নিতে পারো। ঠিক আছে, খাতাতে, যাতে সুবিধা হয়। আচ্ছা দেখো, তো প্রথম প্রশ্ন হারিয়ে যাওয়া কালী কলম থেকে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, তারা কিভাবে কালি তৈরি করতো, এটা একটা প্রশ্ন হতে পারে। লাইনটা বলি, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। ঠিক আছে, তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, তাহলে লেখকের যে প্রথম লেখালেখির যে আয়োজন তার পরিচয় দাও, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, ওটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাই দিয়ে আমাদের প্রথম লেখালেখি, লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও। আচ্ছা, এই রিলেটেড একটা কোশ্চেন হতে পারে আরেকটা, যে সেই যে কলা পাতা কেটে হোম টাস্ক করতো, কিভাবে হোম টাস্ক করতো ওরা, সেই জিনিসটা লিখতে বলতে হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো, হ্যাঁ, আর একটা প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। ঠিক আছে, কলম কাদের কাছে কেন অস্পৃশ্য। ঠিক আছে, কেন অস্পৃশ্য সেই জিনিসটা তোমাকে প্রবন্ধ অনুসারে বলতে হতে পারে। কলম কাদের কাছে অস্পৃশ্য, এটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস বলতে হতে পারে। ঠিক আছে, অথবা লাইনটা এমন হতে পারে যে বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যান কে, তিনি বিমর্ষ কেন, তার প্রতিজ্ঞার সম্পর্কে বলো। ঠিক আছে, বা আরেকটা লাইন দেখবে থাকে ওইটা, ওই ঠিক পার্টিকুলার স্ট্যান্ডার্ডটার একদম শেষের দিকে একটা লাইন আছে যে জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কিভাবে জন্ম নিয়েছিল, তখন তোমাকে ওই ওয়াটারম্যান কিভাবে ফাউন্টেন পেন তৈরি করেছিলেন সেটা বললেই কিন্তু তোমার কাজ হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তো দেখো
পরবর্তী প্রশ্ন যেটা আছে হারিয়ে যাওয়া কালি কলমে, সেটা হচ্ছে আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন রকম ভাবে পড়তে পারে, লাইন কিন্তু ওটাই, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। ঠিক আছে, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে লেখো। বা আমরা বলতে এখানে কাদের কথা বোঝানো হয়েছে, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। বা বক্তা কোথায় ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন, তার ফাউন্টেন পেন কেনার ঘটনাটি বলো। ঠিক আছে, কোশ্চেন আমি তো বললাম প্রশ্ন বিভিন্ন রকম ভাবে তোমাকে উত্তর চাওয়া হতে পারে, কিন্তু লাইন ওইটাই। ঠিক আছে, ওর ব্যাখ্যাটা যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তুমি সুন্দর করে লিখতে পারবে, গুছিয়ে একদম। ঠিক আছে। আচ্ছা, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান। ঠিক আছে, লেখালেখিকে রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান বলা হয়েছে কেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, এটা করা যেতে পারে। আচ্ছা, তারপর বলি পরবর্তী যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। তো এই আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে, এই লাইনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ লাইন। ঠিক আছে, তো এখানে হচ্ছে কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি, এ বিষয়ে লেখকের মতামত কি, এটা একটা প্রশ্ন হতে পারে। বা সবির পরিচয় দাও, উল্লিখিত যে বিষয়টি সেটি কিভাবে আজ অবলুপ্তির পথে সেটা আলোচনা করো, এটা একটা প্রশ্ন হতে পারে। আর কি পরবর্তী প্রশ্ন, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর, এরকম কেন বলা হয়, এই বিষয়ে কিন্তু বলতে হতে পারে। আর আরেকটা জিনিস কি, যে কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে, সেটা কিন্তু নিজের ভাষায় আলোচনা করতে হতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম যে প্রবন্ধটি আছে, এখান থেকে এই প্রশ্নগুলি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এবং মাধ্যমিক 2027-এর জন্য কিন্তু এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে যে যে প্রশ্নগুলি 3-এর জন্য এবং 5-এর জন্য যেগুলি বলা হলো, সেই প্রশ্নগুলি ভিডিওটি পজ করে খাতায় লিখে নিলে সব থেকে বেটার হয়। ঠিক আছে, না হলে যদি কোনো সহায়ক বই থেকে থাকে তাহলে সেখানে এই প্রশ্নগুলি দাগ নিয়ে নিলে সব থেকে বেটার হয়। ঠিক আছে। আচ্ছা, তো এই আজকের ভিডিও এই পর্যন্তই। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।